উনি বলেছিলেন না যে বাংলাদেশে মব বলে কিছু থাকবে না? তো কি করে ৬৯টা মবের ঘটনা ঘটলো? টিআইবি তো পাল্টা স্টেটমেন্ট দিয়ে বলেছে যে সরকার যা বলছে বা পুলিশ যা বলছে, স্বরাষ্ট্রমন্ত্রী যা বলছেন, ইটস নট রাইট। সালাউদ্দিন আহমেদ এই মুহূর্তে বিএনপিতে প্রধানমন্ত্রীর পরে, তারেক রহমানের পরে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি। স্বরাষ্ট্রমন্ত্রী তো অনেক কথাই বলেন, কিন্তু আমরা ওনার কাছ থেকে আইনশৃঙ্খলাজনিত গভর্নমেন্টের স্টেপস বা সেখানে ওনাদের চিন্তাধারা কী বা সেটাকে ওনারা কীভাবে দেখছেন, ওনাদের প্ল্যান কী, এগুলো সম্পর্কে আমরা ওনার কাছে খুব কমই শুনি। ওনার কাছে আমরা ডিফারেন্ট ইস্যু নিয়ে আমরা বেশি শুনি। অন্য ইস্যু নিয়ে উনি বেশি কথা বলেন। যেমন উনি গতকালকে পার্লামেন্টে বলেছেন যে বাংলাদেশে যে মেটার সঙ্গে যে পলিসিটাকে, যে সোশ্যাল মিডিয়া থেকে কন্টেন্ট কিভাবে সরাতে হবে সেটার ব্যাপারে সরকার চিন্তাভাবনা করছে, ওই অনুযায়ী একটা আইন করবে যেটা মেটাকে যাতে করে সেটা কনভে করা যায়। এটা ওনার কাজ না। ওনার মন্ত্রণালয় হয়তো এটার সঙ্গে অ্যাসোসিয়েটেড, কিন্তু এটা কিন্তু লিড মিনিস্ট্রি কিন্তু ওনার মন্ত্রণালয় না, অন্য মন্ত্রণালয়। কিন্তু উনি বলছেন শৃঙ্খলা পরিস্থিতি তো খারাপ হতে পারে। আপনি দেখেন আজকে উনি যে কথা বলেছেন সংসদে, উনি ইসলামী ব্যাংক নিয়ে বিশাল এক ফিরিস্তি দিলেন, তাই না? যে এই হয়েছে ইসলামী ব্যাংকে, সেই হয়েছে ইসলামী ব্যাংকে। আমি তো আশা করেছিলাম উনি পার্লামেন্টে টিআইবির এই রিপোর্টটাকে উনি ধরে ধরে খণ্ডন করবেন, কিন্তু সেটা তো আমরা শুনলাম না। ইসলামী ব্যাংক নিয়ে বা ব্যাংকিং সেক্টর নিয়ে যদি কোনো পার্লামেন্টে বক্তব্য দিতে হয়, দিতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু অর্থমন্ত্রীও পারেন দিতে। কিন্তু আমরা দেখছি যে গভর্নমেন্টের অনেক পলিসি ডিসিশনে সালাউদ্দিন সাহেব উনি বলছেন, কিন্তু উনি ওনার নিজের উপর অর্পিত যে দায়িত্ব, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে মেনটেইন করা, সেটার ক্ষেত্রে ওনার একটা আমি ইনডিফারেন্স দেখতে পাচ্ছি। আমি হয়তো ভুলও হতে পারি। আমি অ্যাজ এ লেম্যান বা সাধারণ নাগরিক হিসাবে আমি বাইরে থেকে যেটা দেখছি আমি সেটাই বলবো, সেটাই আমি বলতে চাইব। এখন উনি বলেছিলেন না যে বাংলাদেশে মব বলে কিছু থাকবে না? তো কি করে ৬৯টা মবের ঘটনা ঘটলো? কতজন মারা গেল না? ৪২ জন না ৫০ জনের কথা বলছে টিআইবি। হ্যাঁ, এবং টিআইবি তো পাল্টা স্টেটমেন্ট দিয়ে বলেছে যে সরকার যা বলছে বা পুলিশ যা বলছে, স্বরাষ্ট্রমন্ত্রী যা বলছেন, ইটস নট রাইট। তো এখন এটার আমার মনে হয় যে আমার ওনার বডি ল্যাঙ্গুয়েজ দেখে বা বিভিন্ন কিছু দেখে আমার কেন জানি মনে হয় হি ইজ নট ভেরি কমফোর্টেবল উইথ দ্য হোম মিনিস্ট্রি। না, হয়তো আমি আবারও বলছি যে আমরা কিন্তু জাজ করবো ওনার ল্যাঙ্গুয়েজ, উনি কোন ইস্যুগুলো নিয়ে বেশি কথা বলেন, ওনার বডি ল্যাঙ্গুয়েজ কি, সব কিছু দেখে আমার মনে হয় কি হি ইজ নট ভেরি কমফোর্টেবল উইথ দ্য হোম মিনিস্ট্রি অ্যান্ড হি ইজ বিজি উইথ সামথিং এলস। এবং আমরা ওনার কাছে এক্সপেক্ট করব যে ওনার সরকার, দেখেন প্রধানমন্ত্রী কিন্তু ওনাকে দায়িত্ব দিয়েছিলেন যখন, আমি খুবই ব্যক্তিগতভাবে আশাবাদী হয়েছিলাম। সালাউদ্দিন আহমেদ এই মুহূর্তে বিএনপিতে প্রধানমন্ত্রীর পরে, তারেক রহমানের পরে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি। সেটা কি করে আপনি বুঝবেন? সেটা বুঝবেন কয়েকটা কারণে। সংলাপের মানে ওই যে সংস্কার কমিশনের যে নেতৃত্ব, সেটা কিন্তু পুরা বিএনপির পক্ষে সালাউদ্দিন আহমেদ সাহেব দিয়েছেন, আর কেউ দেন নাই। সরকার যখন গঠন করা হলো, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উনি কিন্তু একমাত্র মন্ত্রী, সেখানে কোনো উপদেষ্টাও দেওয়া হয়নি, সেখানে কোনো প্রতিমন্ত্রীও দেওয়া হয়নি। আপনি যদি দেখেন, এটা আমার অ্যানালিসিস, যে প্রধানমন্ত্রী যে মন্ত্রণালয়গুলোকে মনে করছেন যে উনি হয়তো পুরোপুরি মানে আস্থায় রাখতে পারছেন না বা ওনার একটা দোদুল্যমানতা আছে, সেখানে উনি একজন উপদেষ্টা করে নিয়োগ দিয়েছেন। প্রতিমন্ত্রীও আছে, মন্ত্রী আছে, প্রতিমন্ত্রী আছে, উপদেষ্টা আছে। বাট কয়েকটা মন্ত্রণালয়ে নাই সেটা, যেমন আইন মন্ত্রণালয়ে নাই, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নাই। তো যাই হোক, তার মানে হচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রীর উপর ওনার অগাধ আস্থা, এবং আমার ধারণা ছিল যে ওনার যেহেতু দলের মধ্যে অনেক বেশি প্রভাব, হ্যাঁ, প্রধানমন্ত্রীর সঙ্গে ওনার অনেক বেশি ভালো সম্পর্ক, প্রধানমন্ত্রী ওনাকে অনেক বেশি আস্থা রাখছেন, সো উনি হয়তো আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি এটাকে খুব ভালোভাবে উনি ব্যাপারটাকে ডিল করতে পারবেন। কিন্তু আমার মনে হচ্ছে যে পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে করে আমি কোনো পজিটিভ সাইন দেখতে পাচ্ছি না। দিন শেষে কী হবে সেটা আমি বলতে পারছি না। আমি কিছু প্রশ্ন রেইজ করে রাখছি। মানে আমি বলবো না যে উনি একেবারে পুরোপুরি ব্যর্থ হয়ে যাবেন, ওকে আমরা দেখব, কিন্তু শুরুর দিকে আমরা যা দেখতে পাচ্ছি, আর্লি সাইন্স অ্যান্ড সিমটমস, দিস ইজ নট গুড অ্যাট অল।